চাকরি নিয়ে, সে যে ধরনের চাকরি হোক, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর কি রাজ্য থেকে চাকরির জন্য বাইরে যাওয়া কমবে বা আটকানো সম্ভব হবে? উচ্চশিক্ষা, হায়ার এডুকেশনের জন্য প্রত্যেক বছর যে ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে এবং এই উচ্চশিক্ষা বাইরে গিয়ে করার জন্য পশ্চিমবঙ্গবাসীর যে লাখ লাখ টাকা, কখনো কোটি টাকার ওপর খরচা হচ্ছে, তা কি এবার বন্ধ হবে? আমার আশা, আমার বিশ্বাস, আপনি যে বয়সেরই হন, এই ভিডিওটা পুরোটা দেখলে এই মাইগ্রেশন, চাকরি এবং উচ্চশিক্ষার জন্য রাজ্য থেকে অন্য রাজ্য, ভারতবর্ষে অন্য রাজ্যে যাওয়ার মাইগ্রেশন কতখানি আটকানো সম্ভব, নতুন সরকার এই ব্যাপারে কি করছে বা কি করতে পারে, আপনিই বা কি করতে পারেন, এই ব্যাপারে আপনার একটা স্বচ্ছ ক্লিয়ার ধারণা হবে। নমস্কার, আমি কৌস্তুভ দে, আর আপনারা দেখছেন শেয়ার উইথ কৌস্তুভ। তো এই যে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য এবং চাকরির জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন বয়সের লোকজন যে এই রাজ্য থেকে ভারতবর্ষের অন্য রাজ্যে চলে যাচ্ছে, এটাই কিন্তু মাইগ্রেশন। যখন মেধা বা শিক্ষা, যখন একজন ছাত্রছাত্রী মেধা বা শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য এ রাজ্যের বাইরে যাচ্ছে, তাকে বলা যায় ব্রেন ড্রেন। আর যখন শ্রম পশ্চিমবঙ্গ থেকে চাকরির খোঁজে বা চাকরি নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে যাচ্ছে, সেটা হলো লেবার মাইগ্রেশন। এবারে এই দু ধরনের মাইগ্রেশনকে এক করেই বলা যায় স্টুডেন্ট এবং লেবার মাইগ্রেশন বা আউটওয়ার্ড মাইগ্রেশন। এবারে আমি পশ্চিমবঙ্গ থেকে, মানে আমার এই ভিডিওতে পশ্চিমবঙ্গ থেকে যে মাইগ্রেশন, সে স্টুডেন্ট মাইগ্রেশনই হোক, ব্রেন ড্রেনই হোক বা লেবার মাইগ্রেশন হোক, যখন পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বাইরে যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে রাখছি না। এই ভিডিওর আলোচনা আমি সীমিত রাখব শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে ব্রেন ড্রেন বা লেবার মাইগ্রেশন যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হচ্ছে, মানে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে, দেশেরই ভেতরে। এবারে এই মাইগ্রেশন বা এই ব্রেন ড্রেন, এটা তো আর ডেফিনেটলি 1 বা 2 বছরের সমস্যা নয়। এটা পশ্চিমবঙ্গে দশকের পর দশক ধরে চলেছে এবং আজকে এটা এক ভয়ানক আকার নিয়েছে। এবং অবশ্যই এই মাইগ্রেশনের একটা সামাজিক, অর্থনৈতিক এবং অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট আছে। এবারে বলি যে এই যে মাইগ্রেশন, স্টুডেন্ট মাইগ্রেশন এবং লেবার মাইগ্রেশন, এটা কিন্তু একদিক দিয়ে রিলেটেড বা ইন্টারকানেক্টেড, আবার অন্য দিক দিয়ে এই দু ধরনের মাইগ্রেশনের ভেতরে কোনো সম্পর্ক নেই, মানে দে আর নট ইন্টার রিলেটেড। একটু সহজ করে বলি, যখন একজন ছাত্র বা ছাত্রী পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের বাইরে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে বা যে কোনো প্রফেশনাল কোর্সের জন্য হতে পারে, তো সে যখন বাইরে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই সে যখন তার শিক্ষা শেষ করছে বা ডিগ্রি পেয়ে যাচ্ছে, সে কিন্তু ক্যাম্পাসের থ্রু দিয়ে হোক বা ক্যাম্পাসের বাইরে হোক, সে কিন্তু চাকরি করছে রাজ্যেরই বাইরে, মানে তার প্লেস অফ ওয়ার্ক কিন্তু পশ্চিমবঙ্গ থাকছে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যে আপনি শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য আপনি রাজ্যের বাইরে যাচ্ছেন এবং আপনি চাকরি নিয়ে সেটেল করে যাচ্ছেন পশ্চিমবঙ্গেরই বাইরে। এক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্ট মাইগ্রেশন আর লেবার মাইগ্রেশন রিলেটেড, কারণ স্টুডেন্ট মাইগ্রেশন থেকেই কিন্তু লেবার মাইগ্রেশন হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে ধরুন একজন ক্লাস 10 বা 12 পাস করে বা অনেক ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির খোঁজে বা চাকরি নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে যাচ্ছে, এই ধরনের লেবার মাইগ্রেশনের সঙ্গে কিন্তু স্টুডেন্ট মাইগ্রেশনের কোনো সম্পর্ক নেই। তার মানে এই ক্ষেত্রে স্টুডেন্ট মাইগ্রেশন এবং লেবার মাইগ্রেশন ইন্টার রিলেটেড বা ইন্টারকানেক্টেড নয়। এবারে যে কোনো সমস্যা, তার সমাধান বের করতে গেলে অবশ্যই সেই সমস্যার মূলে যেতে হবে, সমস্যাগুলোকে বুঝতে হবে। আমি প্রথমে আলোচনা করছি এই স্টুডেন্ট মাইগ্রেশন নিয়ে, এবং এই স্টুডেন্ট মাইগ্রেশনের আমি 4টে কারণের কথা বলবো, 4 রিজনস, যে 4টে কারণের জন্যেই স্টুডেন্ট মাইগ্রেশন মূলত পশ্চিমবঙ্গ থেকে হয়। প্রথমত, ওয়েস্ট বেঙ্গল ইজ নট আ হ্যাপনিং স্টেট
তাই পশ্চিমবঙ্গ বা এই রাজ্যের ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো আছে তারা ঠিকমতো ছাত্রছাত্রী পায় না, স্টুডেন্টস পায় না। 2023 সালে 2023 পশ্চিমবঙ্গের 40% সিটস ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে খালি ছিল। 2024 সালে সেটা বেড়ে হয় 60%, মানে 60% সিটস অফ ইঞ্জিনিয়ারিং কলেজেস ওয়্যার লাইং ভেকেন্ট। ছাত্র নেই, ছাত্র পায়নি। এবারে ভাবুন তো, যদি একজন প্রফেসর বা একজন ফ্যাকাল্টি মেম্বার ক্লাসে গিয়ে দেখে যে তার ক্লাস অর্ধেক খালি, তাহলে কখনো তার কি পুরো এনার্জি বা মোটিভেশন আসবে ঠিকমতো পড়ানোর জন্য? স্টুডেন্টস ঠিকমতো না পাওয়ার জন্য এই ইনস্টিটিউটসগুলোর তাদের যে ডিপার্টমেন্টের সংখ্যা সেগুলোও কমে যায়। ক্যাম্পাসগুলো খাঁকা করে। ক্যাম্পাস বা ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট অনেকটাই কিন্তু অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হয়। ওই বাৎসরিক বা ইয়ারলি একটা ফেস্ট করে কখনো এই ধরনের ইনস্টিটিউটগুলোর বা এই ক্যাম্পাসগুলোর প্রাণ ফেরানো যায় না। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ কখনোই ভারতবর্ষের 90 দশক থেকে যে লিবারালাইজেশন এবং গ্লোবালাইজেশনের পলিসি ফলো করেছে, সেই পলিসিগুলো ঠিকমতো বুঝতে পারিনি বা হয়তো বুঝতেই চাইনি। এবং এর অবশ্যই কারণ আছে, কিন্তু সেই কারণে আমি যাচ্ছি না। কেন বুঝতে চাইনি সে কারণে আমি এখন যাচ্ছি না। কিন্তু এই গ্লোবালাইজেশন বা লিবারালাইজেশনের কী প্রভাব সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে পড়তে চলেছে সেটা কখনো বুঝতেই পারেনি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানসিকতা যদি এখন পিছিয়ে থাকে, যুগ তো আর আটকে থাকে না, যুগ তো আর থেমে নেই। ইনফ্রাস্ট্রাকচার, সিলেবাস কিছুই পশ্চিমবঙ্গের সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাখতে পারেনি বা চলতে পারেনি। যুগের প্রয়োজন অনুযায়ী না ইনফ্রাস্ট্রাকচার না সিলেবাস যুগের প্রয়োজন অনুযায়ী পাল্টানো গেছে বা পাল্টাতে পেরেছে পশ্চিমবঙ্গ। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের কন্টিনিউয়াস ইকোনমিক ডিটেরিওরেশন। অর্থনৈতিকভাবে কন্টিনিউয়াসলি পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। যে পশ্চিমবঙ্গ 60-এর দশকে 1960s ভারতবর্ষের জিডিপির মোর দ্যান 10% কন্ট্রিবিউট করত, সেই পশ্চিমবঙ্গের শেয়ার এখন ভারতবর্ষের জিডিপিতে এসে দাঁড়িয়েছে অ্যাবাউট 5.5%, 5.5%। এবং এই কন্টিনিউয়াস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বা কন্টিনিউয়াসলি পিছিয়ে যাওয়া, এর থেকেই পশ্চিমবঙ্গে না ঠিকমতো বা প্রয়োজন অনুযায়ী চাকরি বাড়াতে পেরেছে, নতুন চাকরি ক্রিয়েট করতে পেরেছে, না হয়েছে এনি ইনভেস্টমেন্ট শিক্ষাক্ষেত্রে, না সেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট হোক বা সরকারি ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্ট না হওয়ার জন্য, প্রপার যে অ্যাডিকুয়েট ইনভেস্টমেন্ট দরকার সেটা না হওয়ার জন্য ক্যাম্পাস প্লেসমেন্টও প্রয়োজনের তুলনায় নগণ্য। কেন মানুষ পড়তে চাইবে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার জন্য? এবং চতুর্থত, সম্ভবত সবথেকে প্রয়োজনীয় বা সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ, যেটা সবথেকে বেশি অ্যাফেক্ট করেছে এই স্টুডেন্ট মাইগ্রেশনকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে বা বাড়িয়ে দিয়েছে আরও ভালোভাবে বললে, সেটা হলো পশ্চিমবঙ্গ সরকার কখনোই বর্তমান পরিপ্রেক্ষিতে যুগের প্রয়োজন অনুযায়ী শিক্ষানীতিকে পাল্টাতে পারেনি, বা বলা যায় শিক্ষানীতি প্রয়োজন যুগের সঙ্গে তাল রেখে সে তার শিক্ষানীতি তৈরি করতে পারেনি। এবং তার সঙ্গে যোগ হয়েছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পলিটিসাইজেশন। সেটা একটা ইউনিভার্সিটি বা কলেজে বা একটা ইনস্টিটিউটের ফ্যাকাল্টি নির্বাচন হোক, প্রফেসর নির্বাচন হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, এমনকি স্টুডেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রেও এই রাজনৈতিক ইন্টারফিয়ারেন্স পশ্চিমবঙ্গের শিক্ষানীতিকে আরও পশ্চিমবঙ্গের শুধু শিক্ষানীতি বলবো না, পশ্চিমবঙ্গের শিক্ষাকে আরও পিছিয়ে দিয়েছে। এবং এই পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স একটা খুব নেগেটিভ আইডিয়া তৈরি করেছে পশ্চিমবঙ্গের শিক্ষার জন্য। NIRF, ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, যে র্যাঙ্কিংয়ের দিকে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেরও যেসব ছাত্রছাত্রীরা ভারতবর্ষে উচ্চশিক্ষার জন্য পড়তে আসে, তারা এই NIRF র্যাঙ্কিংয়ের দিকে কিন্তু তাকিয়ে থাকে
জাজ করে একটি ইনস্টিটিউটকে এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী। তো সেই এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী আমি যে বিভিন্ন আইআইটিসগুলো আছে বা এনআইটিসগুলো আছে সেগুলোকে বাদ দিচ্ছি। তো এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী 2025 সালে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো প্রথম 100টা স্থানে ছিল, মানে দি ফার্স্ট 100 র্যাঙ্কড ফ্রম 1 to 100, সেখানে পশ্চিমবঙ্গ থেকে কতগুলো ইনস্টিটিউট ছিল জানেন ইঞ্জিনিয়ারিংয়েতে? মাত্র একটি। শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এনআইআরএফ 2025 সালের র্যাঙ্কিংয়ে প্রথম 1 থেকে 100টা ইনস্টিটিউটের ভেতরে স্থান পেয়েছে, এবং সেটি হচ্ছে অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি। এবারে আপনারা নিজেরাও একবার চেক করে দেখতে পারেন যে এই এনআইআরএফ র্যাঙ্কিংয়েতে আমি যদি আইআইটিসগুলো এবং এনআইটিসগুলো বাদ দিই, তাহলে ভারতবর্ষের যতগুলো রাজ্য শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আছে প্রত্যেকটি রাজ্যেরই একাধিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থান পেয়েছে প্রথম 100টা ইনস্টিটিউটের ভেতরেতে। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, সেখানেও উড়িষ্যারও একাধিক ইনস্টিটিউট আছে যারা প্রথম 100টা ইনস্টিটিউটের ভেতরে স্থান পেয়েছে, কিন্তু আমাদের ভাগ্যে শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটি। এবং বিগত বেশ কয়েক বছর ধরে যাদবপুর ইউনিভার্সিটির কিন্তু এই এনআইআরএফ র্যাঙ্কিং তার ট্রেন্ড হচ্ছে ডাউনওয়ার্ড, পিছিয়ে যাচ্ছে। আচ্ছা ভাবুন যে যাদবপুর ইউনিভার্সিটির মতো এমন একটা ইউনিভার্সিটি যারা লাস্ট কয়েক বছরে যতবার তারা সংবাদপত্রের শিরোনামে এসছে, হেডলাইন হয়েছে, তার ভেতরে কতবার তারা শিক্ষার জন্য তারা হেডলাইনে এসছে। বেশিরভাগ সময় শিক্ষার সঙ্গে দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই, এবং রাজনৈতিক বিভিন্ন ঘটনার জন্যে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু শিরোনামে এসছে। শিক্ষা বাদ দিয়ে অন্যান্য অনেক বিষয়, তার ভেতরেতে রাজনীতি অবশ্যই আছে, এইসব বিষয়ে যদি যাদবপুর ইউনিভার্সিটির মতো এমন একটা ইনস্টিটিউট বারবার শিরোনামে আসে, তাহলে সেটা কি সেই ইউনিভার্সিটি বা সেই ইনস্টিটিউটের পক্ষে খুব একটা ভালো লক্ষণ বা খুব একটা ভালো ইঙ্গিত বা খুব একটা ভালো ছবি কি ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে যায় সেই 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 পার্টিকুলার ইউনিভার্সিটি সম্বন্ধে? এবং আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে রাজি নই যে যাদবপুর ইউনিভার্সিটির ফ্যাকাল্টি এখন আগের মতো অতটা উচ্চ শ্রেণীর নয়। অবশ্যই এক্সেপশনস আছে, কিন্তু সার্টেনলি এখনও যাদবপুর ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার্স আর অ্যাজ গুড অ্যাজ এনি অফ দি ফ্যাকাল্টি মেম্বার্স ফ্রম এনি অফ দি আইআইটিস অর এনআইটিস। কিন্তু ওই যে বললাম, নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ পারসেপশন। এই প্রসঙ্গে বলি যে এনআইআরএফ র্যাঙ্কিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বা ক্রাইটেরিয়া হচ্ছে পিয়ার পারসেপশন। এবারে একটি ইউনিভার্সিটি যদি তার শিক্ষা বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন ঘটনার জন্যে, যার ভেতরে রাজনীতিও আছে, তো এইসব ঘটনার জন্য যদি সে যদি বারবার হেডলাইনে আসে, তাহলে তার সম্বন্ধে ধারণা কি হবে? একটা জিনিস পশ্চিমবঙ্গকে বুঝতে হবে যে এডুকেশনের বা উচ্চশিক্ষার প্রসেস বা উচ্চশিক্ষার মডেল কিন্তু এখন একদম পাল্টে গেছে। এখন হায়ার এডুকেশন ইজ হাইলি রিক্রুটমেন্ট বা প্লেসমেন্ট ড্রিভেন। আমি ডিগ্রির জন্যে কত টাকা খরচা করছি আর ডিগ্রি পাওয়ার পর কত টাকা চাকরি পাচ্ছি, এই ইকুয়েশনই কিন্তু সবসময় চলে, মানে গিভ অ্যান্ড টেক। স্টুডেন্টসরা এখন কিন্তু আর স্টুডেন্টস নয়, তারা হচ্ছে এখন কনজিউমার্স। এটা শুনতে খারাপ লাগলেও এটাই এখন বাস্তব। পশ্চিমবঙ্গে না হয়েছে কোনো শিক্ষার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট, সেটা না এসছে কোনো প্রাইভেট ইনভেস্টমেন্ট, না সরকারও কোনো সদিচ্ছা দেখিয়েছে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এডুকেশন সেক্টরেতে। আর এসবের সঙ্গে যোগ হয়েছে শিক্ষাক্ষেত্রের দুর্নীতি। সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রের
যে দুর্নীতি আমরা বেশ কয়েক বছর ধরে শুনেছি দেখেছি পশ্চিমবঙ্গে, তার প্রভাব কি উচ্চশিক্ষায় পড়েনি? সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের শিক্ষা স্ট্যান্ডার্ড সম্বন্ধে অত্যন্ত অত্যন্ত নেগেটিভ ধারণা গেছে, এবং এই ধারণা অবশ্যই ফ্যাকচুয়াল, এই ধারণা অবশ্যই বাস্তবের ওপর নির্মিত। তাহলে আমরা যদি এই স্টুডেন্টস মাইগ্রেশন বা এই ব্রেন ড্রেনকে যদি সামারি করতে হয়, সাম আপ করতে হয়, তাহলে বলা যায় যে এই স্টুডেন্ট মাইগ্রেশন হওয়ার কারণগুলি হলো পশ্চিমবঙ্গের কোনো অ্যাপ্রোপ্রিয়েট যুগের সঙ্গে তাল মিলিয়ে কোনো শিক্ষানীতি না থাকা, অ্যাবসেন্স অফ এনি কাইন্ড অফ এডুকেশন পলিসি যেটা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে বা যুগের সঙ্গে তাল মিলিয়ে গঠন করা, এমন শিক্ষানীতি পশ্চিমবঙ্গে নেই। এটা 1 নম্বর। 2 নম্বর হলো অত্যধিক পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, এবং 3 নম্বর অবশ্যই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরবস্থা। এবং এই অর্থনৈতিক দুরবস্থাই হলো লেবার মাইগ্রেশনের প্রধান কারণ। এই পশ্চিমবঙ্গের ইকোনমিক ডেটেরিওরেশন হলো পশ্চিমবঙ্গের লেবার মাইগ্রেশনের সবথেকে প্রধান কারণ। এটা হয়তো আমরা সবাই জানি, কিন্তু আমরা কি এটা জানি যে পশ্চিমবঙ্গে মোটামুটি কত লেবার মাইগ্রেন্টস আছে? মোটামুটি একটা হিসেব পাওয়া যায় যে পশ্চিমবঙ্গে বর্তমানে অ্যাবাউট 23 lakhs, 23 লাখের মতো পশ্চিমবঙ্গবাসী লেবার মাইগ্রেন্টস হিসেবে পশ্চিমবঙ্গের বাইরে দেশের অন্যান্য যে কোনো রাজ্যে কাজ করছে। যদিও মনে হয় যে বাস্তবে এর থেকে সংখ্যাটা অনেক বেশি। আপনি ওয়েস্টার্ন ইন্ডিয়ায় যান, পশ্চিম ভারতে, গুজরাট হোক, মহারাষ্ট্রে হোক, আপনি হাওড়া, হুগলি, মেদিনীপুরে প্রচুর লেবার মাইগ্রেন্টসকে পাবেন যারা পশ্চিম ভারতে, গুজরাটে বা মহারাষ্ট্রে সোনার কাজ করছে বা কাজ করছে জরির। আপনি দিল্লি যান, ইউপি যান, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, এইসব জায়গার প্রচুর লেবার মাইগ্রেন্টকে পাবেন যারা এইসব জায়গায় বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিজ, হোটেল বা এমনকি আপনার ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করছে। দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া, কর্ণাটকে যান, তামিলনাড়ু যান, পশ্চিমবঙ্গের অনেক লেবারারকে সেখানে পাবেন সেখানকার হোটেলগুলিতে, সেখানকার পেট্রোল পাম্পে। 2011 থেকে 2025, ফ্রম 2011 টু 2025, এই পিরিয়ডে পশ্চিমবঙ্গ থেকে 6,688 6,688 রেজিস্টার্ড কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে শিফট করে ভারতবর্ষের অন্য রাজ্যে নিয়ে গেছে। তার সঙ্গে যোগ করুন বিগত দশকগুলিতে কত কোম্পানি পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে। সোজা কথা যে পশ্চিমবঙ্গে প্রয়োজনের তুলনায় নতুন চাকরি ক্রিয়েট হচ্ছে না, নতুন চাকরি আসছেই না পশ্চিমবঙ্গে। যা চাকরি হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। কিন্তু কেন নতুন চাকরি ক্রিয়েট হচ্ছে না? তার কারণ পশ্চিমবঙ্গে ইকোনমিক অ্যাক্টিভিটিস নেই। কেন নেই? কারণ এখানে ইনভেস্টমেন্ট নেই। কেন ইনভেস্টমেন্ট নেই? তার কারণ পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্টের জন্যে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট নেই। তার মানে হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট আনার জন্যে, প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্যে পশ্চিমবঙ্গে অবশ্যই প্রয়োজন ইনভেস্টমেন্ট আনার ঠিকঠাক আবহাওয়া বা এনভায়রনমেন্ট তৈরি করা। পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে নেতিবাচক ধারণা সারা দেশে এবং বিশ্বে হয়েছে, সেই নেতিবাচক ধারণা ভাঙা। এই ব্যাপারে বলি যে পশ্চিমবঙ্গের কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা
ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক রিভাইভালের একটা খুব বড় সমস্যা, খুব বড় অবস্টাকেল হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন, জমি অধিগ্রহণ। এই ব্যাপারে দুটো কথা বলি। এক, পশ্চিমবঙ্গে যেহেতু এখন বিজেপি ক্ষমতায় আছে এবং বিজেপি সেন্টারেও পাওয়ারে আছে, তো সেক্ষেত্রে তার সুবিধে পশ্চিমবঙ্গ পেতেই পারে, ইনভেস্টমেন্টও আসতে পারে, ল্যান্ড অ্যাকুইজিশনও হতে পারে। কিন্তু যদি প্রকৃতভাবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের জন্য, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যদি ল্যান্ড অ্যাকোয়ার হয়, জমি অধিগ্রহণ হয়, এটা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর দায় এবং দায়িত্ব আমাদের নজরে রাখা, যে সেক্ষেত্রে এই ধরনের কোনো জমি গ্রহণ হলে আবার যেন কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ফ্ল্যাগ নিয়ে, ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে না পড়ে, আন্দোলন যেন গড়ে উঠতে না পারে জমি অধিগ্রহণের বিরুদ্ধে। এর দায় বা দায়িত্ব কিন্তু আমাদেরই। সিঙ্গুর নিশ্চয়ই মনে আছে, যদি কোনো রাজনৈতিক কারণে জমি অধিগ্রহণ আটকে যায় বা জমি অধিগ্রহণ ঠিকভাবে করা সম্ভব হয় না, তাহলে তার ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি বা একমাত্র ক্ষতি কিন্তু সাধারণ পশ্চিমবঙ্গবাসীরই। কোনো রাজনৈতিক দল বা নেতা নেত্রীদের কিন্তু কিচ্ছু এসে যাবে না। তাই এই ব্যাপারে দায় এবং দায়িত্ব আমাদেরকেও নিতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কমন সেন্স ব্যবহার করতে হবে। এবং 2 নম্বর ব্যাপার হচ্ছে, সরকারকেও কিন্তু মনে রাখতে হবে যে যখন সে জমি অধিগ্রহণ করছে, সে সরাসরি হোক বা ফ্যাসিলিটেটর হিসেবে হোক, সেই জমি অধিগ্রহণ যেন সব কিছু বিবেচনা করে এবং প্রকৃতভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্যেই যেন করা হয়। শুধুমাত্র কোনো একটি ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধে দেওয়ার জন্যে যেন সেই জমি অধিগ্রহণ করা না হয়। এবং এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, আমাদের কিন্তু পরিবেশের দিকটাও মাথায় রাখতে হবে। সব দিক বিচার বিবেচনা করে তবেই যেন জমি অধিগ্রহণ হয়। এবারে এই যে জমি অধিগ্রহণ নিয়ে বললাম, ল্যান্ড অ্যাকুইজিশন, ইকোনমিক রিভাইভাল নিয়ে বললাম, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে বললাম, কিন্তু ইনভেস্টমেন্ট আসবে, ইন্ডাস্ট্রি হবে, নতুন জব ক্রিয়েট হবে, নতুন চাকরি ক্রিয়েট হবে, এটা তো একটা লম্বা ব্যাপার, বেশ লং টার্ম প্রসেস। এটা শর্ট টার্মে কিছু করা যায় না। মানে শর্ট টার্মে পশ্চিমবঙ্গে নতুন চাকরি ক্রিয়েট করার ব্যাপারে কি কোনো আশা নেই? অবশ্যই আছে। আমাদের হাতের কাছেই একটি সেক্টর আছে যেখানে কিন্তু অনেক কম সময়, শর্ট টার্মে অনেক বেশি চাকরি সুযোগ করা যেতে পারে। এবং চাকরি বলতে কিন্তু শুধু চাকরিই নয়, এখানে কিন্তু আমি কিন্তু এখানে কাজের কথা বলছি। সেখানে চাকরিও হতে পারে, নতুন ব্যবসাও হতে পারে। কি সেই সেক্টর? ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আমরা হয়তো অনেকেই জানি না যে পশ্চিমবঙ্গের ক্রমাগত পিছিয়ে যাওয়া এবং হেরে যাওয়ার নানা কাহিনীর ভেতরেতে এই ট্যুরিজম সেক্টর, পশ্চিমবঙ্গের পর্যটন সেক্টর অত্যন্ত একটি ব্রাইট স্পট। 2023 সালে পশ্চিমবঙ্গে 26 লাখেরও বেশি ফরেন ট্যুরিস্ট এসছিল, মোর দ্যান 26 lakhs, 2.6 মিলিয়নস। 2025 সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে মোর দ্যান 30 lakhs, 3 মিলিয়নস। এবং পশ্চিমবঙ্গ এখন ভারতবর্ষের সেকেন্ড মোস্ট প্রেফার্ড স্টেট অ্যামং ফরেন ট্রাভেলার্স। তার মানে বিদেশিদের কাছে ভারতবর্ষের সব রাজ্যের ভেতরেতে পশ্চিমবঙ্গ এখন র্যাঙ্কড সেকেন্ড।
in terms of number of foreign travelers. এই ট্যুরিজম সেক্টরকে যদি সরকার ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারে তাহলে এখানে কিন্তু অনেক কম ইনভেস্টমেন্টে অনেক তাড়াতাড়ি নতুন চাকরি ক্রিয়েট করা সম্ভব এবং তার সঙ্গেও সম্ভব অনেক কম ইনভেস্টমেন্টে অনেক নতুন ব্যবসাদার এন্টারপ্রেনার তৈরি করা এবং এক্ষেত্রে অবশ্যই জরুরি যে পর্যটনের জন্য ট্যুরিজমের জন্য একটা প্রপার ভিশন স্টেটমেন্ট তৈরি করা এবং সেই ভিশন স্টেটমেন্টটাকে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করা প্রয়োজন বাস এবং রেল কানেক্টিভিটি বাড়ানো এবং তার সঙ্গেও প্রয়োজন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন WBTDC-কে নতুন করে এনার্জাইজ করা মডার্নাইজ করা আধুনিক করা পশ্চিমবঙ্গে এখন যে অ্যাবাউট 2 লাখ লোক প্রত্যক্ষভাবে ডিরেক্টলি এই ট্যুরিজম সেক্টরেতে কাজ করছে কর্মরত সেই সংখ্যাটা অবশ্যই বাড়ানো সম্ভব এবং শুধু প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবেও কিন্তু প্রচুর জব ক্রিয়েট করা যায় এবং অবশ্যই এনার্জাইজ করা যায় ক্রিয়েট করা যায় অনেক নতুন ব্যবসাকে এই পর্যটন এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যদি সরকার ঠিকঠাকভাবে ইন্টারেস্ট নেয় ঠিকঠাকভাবে এই সেক্টরটাকে এনার্জাইজ করে তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু ট্যুরিজম একটা নতুন দিগন্ত খুলে দেবে পশ্চিমবঙ্গের ইকোনমিক রিভাইভালের ক্ষেত্রে এবং এক্ষেত্রে বলি সরকার পারে এখানে যারা এই সেক্টরে যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে সফট লোনের ব্যবস্থা করে দিতে সরকার পারে ফ্যাসিলিটেট করতে কোঅপারেটিভ বা কালেকটিভ গ্রুপের সাহায্যে নতুন এন্টারপ্রেনারকে ব্যবসাদারকে উদ্যোগপতিদের এই সেক্টরেতে ব্যবসা করার জন্যে উদ্বুদ্ধ করতে আমার বিশ্বাস যে যদি কালেকটিভ গ্রুপস বা কোঅপারেটিভস তৈরি করা যায় এক্সক্লুসিভলি ফর ট্যুরিজম সেক্টর পশ্চিমবঙ্গে তাহলে অবশ্যই শুধু নতুন চাকরি নয় নতুন এন্টারপ্রেনারেরও কিন্তু জন্ম হবে এই পশ্চিমবঙ্গে যেটা ডিরেক্টলি ইকোনমিক রিভাইভালকে সাহায্য করবে এবং অবশ্যই এই লেবার মাইগ্রেশনের যে খুব বড় ভয়ানক একটা সমস্যা পশ্চিমবঙ্গে আছে তার অনেকটাই সুরাহা কিন্তু এর মাধ্যমে অবশ্যই হতে পারে যে জায়গা যে পশ্চিমবঙ্গ তখন অবশ্য পশ্চিমবঙ্গ ছিল না কিন্তু যে জায়গা একসময় শুধু দেশ নয় বা শুধু এশিয়া নয় বিশ্বের ভেতরেতে ব্যবসা বাণিজ্য ইকোনমিক অ্যাক্টিভিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল হতেই পারে যে পশ্চিমবঙ্গ এই ট্যুরিজম সেক্টরের মাধ্যমে আবার তার পুরনো ইতিহাসকে রিক্রিয়েট করলো সেই আশা আমরা অবশ্যই করতে পারি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন প্রার্থনা করি আপনারা সবাই স্মাইলিংলি ভালো থাকুন নমস্কার